গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে একটা বিশাল গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে। আর সেই বিশাল গুরুত্বপূর্ণ টপিকটা কি তা তোমরা ইতিমধ্যেই বোর্ডের দিকে তাকিয়ে বুঝে গেছো যে প্রায় ৮,০০০, এখানে ৮+ রেখেছি আমি, এটা ৮ নয়, এটা ৮,০০০, প্রায় ৮,০০০ প্লাস। এই ৮,০০০ প্লাস মানে আমি এখানে ১,০০০ গ্রুপ ডি, গ্রুপ সি এবং গ্রুপ সির সঙ্গে কি আছে, লাইব্রেরিয়ান। অর্থাৎ খুব শীঘ্রই তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে, ফর্ম ফিল আপ করতে পারবে। প্রায় ৮,০০০ প্লাস। ৮,০০০ সংখ্যাটা প্লাস কেন বললাম? সিট সংখ্যা যেটা জানা যাচ্ছে ৮,৪৭৭, তার মানে ধরে নিতে পারো গড়ে ওই ৮,৫০০ মতন ভ্যাকান্সি পূরণ হবে। কোন কোন ডিপার্টমেন্টে নেওয়া হবে? এক, গ্রুপ ডি। গ্রুপ ডি কোন কোন পোস্টের জন্য, ডিপার্টমেন্ট বলাটা ভুল হবে, কোন কোন পোস্টের জন্য নিয়োগ হবে? এক, গ্রুপ ডি পোস্ট, ক্লার্ক পোস্ট এবং লাইব্রেরিয়ান। এই যে পোস্টগুলো নিয়োগ হবে কোন ক্ষেত্রে? স্কুলের। তোমরা স্কুলে ক্লার্ক দেখেছো, তোমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতে দেখবে যারা টাইপিং এর কাজ করতো, যারা রেজাল্ট পাবলিশ, বিভিন্ন নাম লেখা, যেগুলো টাইপিং এর যে সংক্রান্ত যে কাজগুলো ক্লার্ক করতো। আর গ্রুপ ডি কি করতো? ঘন্টা বাজাতো ঢং ঢং করে। এখন আর ঘন্টা হয়তো ইভে বাজায় না, এখন ওই বোধহয় ইলেকট্রিক ব্যাপার, সুইচ চাপ দিলেই বোধহয় বাজে, এরকম যাবতীয় অন্যান্য কাজ আছে, খাতাপত্র বয়ে দেওয়া, অনেকগুলো খাতা লেখা, এগুলো গ্রুপ ডির কাজ থাকে। এবং এবং আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে লাইব্রেরিয়ান। তোমাদের প্রত্যেক স্কুলে লাইব্রেরিয়ান আছে এবং সেই লাইব্রেরিয়ান একজন থাকেন, নিয়োগ হন। তার কাছ থেকে তোমরা বই নিয়ে আসতে, লিখে নাম লিখে বই নিয়ে এসে পড়তে, আবার জমা দিয়ে দিতে, সেই লাইব্রেরিয়ান পোস্ট। সব মিলিয়ে গ্রুপ ডি, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান মিলে ৮,০০০ প্লাস, মানে ৮,৪৭৭, মানে প্রায় ৮,৫০০ নিয়োগ হতে চলেছে। যেটা স্কুলের ক্লার্ক গ্রুপ ডি যে নিয়োগটা হওয়ার কথা ছিল, নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে। সেটা আগামী মাসের ৭ তারিখে নবম দশম এবং একাদশ দ্বাদশ ১৪ তারিখে হবে। এটারও ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হবে এবং পরীক্ষা কিন্তু তোমাদের বেশি দিন পাবে না। বেশি দিন পাবে না এই কারণে, ওই ৪০, ৪৫, ৫০ দিন বড়জোর এরকম টাইম পাবে। এর মধ্যে তোমাকে প্রিপেয়ার করতে হবে, কারণ নিয়োগটা যে 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার আছে। সুতরাং একটা বিরাট সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তো দেখে নিই আগে কি কি বলেছে, কি কি ক্রাইটেরিয়া আছে। প্রথমে আসি ক্লার্ক পদ। ক্লার্ক পদের ক্ষেত্রে পরীক্ষা হবে তোমার ১০০ নম্বরে। এই ১০০ যে লেখা আছে, এই ১০০টা হচ্ছে নাম্বার, ১০০ নম্বরের পরীক্ষা হবে। টোটাল সিলেকশন প্রসেসে ১০০ নাম্বার রাখা রয়েছে। এই ১০০ নাম্বার ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে, মানে তোমার সর্বোচ্চ যারা স্কোর পাবে, যারা সফল হবে, তাদেরকে এই ১০০-র মধ্যে থেকে যোগ্যতা বাছাই করতে হবে। তো এখন এই ১০০ নাম্বারের মধ্যে কিভাবে ধাপ ধাপ ভাগ করা হয়েছে? ১০০ নাম্বারের মধ্যে প্রথমে হবে তোমার লিখিত পরীক্ষা। আর এই লিখিত পরীক্ষা কত নম্বরের হবে? ৬০ নম্বরের। ক্লার্ক পদের ক্ষেত্রে প্রত্যেকটা যাব। ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সামিনেশন, প্রিলিমিনারি রিটেন যে এক্সামিনেশন, সেই পরীক্ষাটা হবে তোমার ৬০ নম্বরের। এখন এই ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় কি থাকবে একটু দেখে নাও। ৬০ নম্বরের লিখিত পরীক্ষায় তোমার থাকবে জিকে, জিকে থাকবে ১৫ নম্বরের। কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, খুব সাবধান। আমরা যেটাকে গুরুত্ব দিই না, যেটা গুরুত্ব কম দেওয়া হয় সব থেকে, সেই জায়গাটা কিন্তু এখানে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা জানো সেন্ট্রালে যারা রেলের পরীক্ষা দিচ্ছ, তারা কারেন্ট অ্যাফেয়ার্স কতটা খুঁটে পড়তে হবে এখনকার দিনে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটেন্ড করতে গেলে। তো সুতরাং এখানেও সেই গুরুত্বটা বাড়ানো হচ্ছে, 50-50 করে দিয়েছে, জিকে যা কারেন্ট অ্যাফেয়ার্সও তাই। মানে বুঝতে পারছো এটা কিন্তু টাফ হয়ে গেল, ব্যাপারটা সহজ নয়। মানে জিকে যদি দেখা গেল 30 নম্বরের মধ্যে 20 থেকে 25টা দিল, 5টা কারেন্ট অ্যাফেয়ার্স দিল, তাহলে ঠিক আছে। কিন্তু 15টা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব ভালো করে পড়তে হবে, না হলে পরীক্ষায় কিন্তু পাস করা যাবে না। এর সঙ্গে ইংরাজি, যারা ইংরাজিতে ভয় পাও, ইংরাজি পড়তে চাও না, ভোকাবুলারি পড়তে চাও না, তাদের ক্ষেত্রেও কিন্তু টাফ হয়ে যাবে। কারণ নাম্বার তুলতে গেলে তোমাকে ইংরাজিতে নাম্বার তুলতেই হবে। কারণ জিকে তুমি ভালো স্কোর করলে, ইংরাজি ভালো স্কোর না করলে তুমি টানবে কি করে? কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো নিশ্চয়তা নেই। রেলের পরীক্ষা যারা দিচ্ছ, যারা সিজিএল দেবে
বা যারা সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছ তারা বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্সের লেভেল বদলাচ্ছে, ঠিক তেমনই রাজ্যেরও কিন্তু লেভেল বদলাবেই। তো 15 নাম্বার কিন্তু খুব টাফ করে দিল আমার মতে। তো জিকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নাম্বার, ইংলিশ যারা অবহেলা করো তারা কারেন্ট অ্যাফেয়ার্সে ঝাড় খেলে ইংরেজিতেও ঝাড় খেলে তাহলে তো গেল, তাহলে আর কিছু করার নেই, তাহলে আর মানে। তো সুতরাং ইংরাজিতে গুরুত্ব দিতে হবে, ইংরাজিটা ভালো করে স্কোর তুলতে হবে। আর তার নিচে আছে ম্যাথ। এই যে জায়গাটা ম্যাথ, এই 15 নাম্বারের মধ্যে 15 পেলেই ভালো। যদি 15 না পাও 14, 13, 12, 10, এর নিচে নামলে কিন্তু বিপদ আছে। এর নিচে নামলে 10-এর নিচে নামলেই কিন্তু বিপদ আছে, মানে তুমি স্কোরে কিন্তু টানতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং ম্যাথ বাড়িতে প্র্যাকটিস করো প্রত্যেকদিন, শুধু অ্যারিথমেটিক পাটিগণিতটাকে বেশি ফোকাস করো। তবে এখানে একটা জিনিস বলে রাখতে হবে, আগের বার এই গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছিল না, সেখানে কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি এসেছিল, সোজা এসেছিল, একেবারে সিম্পল জিওমেট্রি এসেছিল, সিম্পল ব্যাপার। কিন্তু যে জানে না অন্ধের কাছে কি বা দিন কি বা রাত। সুতরাং সমস্ত সেক্টর পাটিগণিত ভালো করে করতে হবে, আর অ্যাডভান্স লেভেলের বেসিক জায়গাগুলো তোমাকে একটু বুঝে রাখতে হবে। যেমন আগের বার এসেছিল যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল, তৃতীয় মানে একটা প্রপার্টি আছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। অথবা এটাকে যদি অন্যভাবে বলি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট বা কম হতে হবে। এই প্রপার্টিতে একটা অঙ্ক এসেছিল, খুবই সোজা ব্যাপার, সিম্পল ব্যাপার, কিন্তু যে জানে না তার কাছে তো এটা টাফ। সুতরাং অ্যারিথমেটিক মানে পাটিগণিতটাকে ভালো করে অ্যাডভান্স লেভেলটা কিন্তু চোখ বোলাতে হবে, জিওমেট্রি পরিমিতি সাইডগুলোকে ভালো করে চোখ বোলাতে হবে। ম্যাথ ছাড়া যাবে না, যত স্কোর 15 পেলে ভালো, যদি না পাও 14, না পাও 13, না পাও 11, 12, 11, 10, এর নিচে পেলে কিন্তু প্রবলেম আছে। ইংলিশ পড়ো, ভোকাবুলারি পড়ো, গ্রামার। এই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের অলরেডি ইনডেফিনাইট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স দুটো টেন্সের পরে আমি ক্লাস দিয়ে দিয়েছি, এবং বাকি ক্লাসগুলো আস্তে আস্তে আনবো। ওই ক্লাসগুলোকে দেখে আসো। ইনডেফিনাইট টেন্স ওখান থেকে কি কি এরর আসতে পারে সেগুলো আলোচনা করেছি, কন্টিনিউয়াস টেন্স কি কি এরর আসতে পারে সেগুলো আলোচনা করেছি। ভিডিওতে যাও, চ্যানেলে যাও, গিয়ে ভিডিওগুলো দেখে এসো। এবার ধাপে ধাপে ইংরাজিটা যতদূর সম্ভব আমি করিয়ে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে, জিকে অর্থাৎ টোটাল 15 চারটে পার্ট করা হয়েছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথস। এই চারটে পার্ট মিলে তোমার পরীক্ষা হবে 60 নাম্বার, লিখিত পরীক্ষা 60। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আছে অভিজ্ঞতা। এই জায়গাটা অভিজ্ঞতা এটা সবাই পাবে না, অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে 5। এখানে একটু বলি অভিজ্ঞতা কিভাবে রাখা হয়েছে 5। কেউ যদি 1 বছরের চাকরির এক্সপিরিয়েন্স থাকে 1 পাবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে 2 পাবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে 3 পাবে, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 4 পাবে, 5 বছর হলে 5, সর্বোচ্চ 5। এরা শুধুমাত্র ইন সার্ভিসরাই পাবে এই অভিজ্ঞতা। তো তুমি সাধারণ ক্যান্ডিডেট, তুমি চাকরি করোনি, তো তুমি অভিজ্ঞতাতে কোথায় পাবে? তো এইটা তোমার ক্ষেত্রে না, এটা যারা এক্সপিরিয়েন্স, যারা চাকরি করে এসে তাদের জন্য। এবার এখানে অনেকেই হতাশ হয়ে যাবে, তাহলে আমার তো হবে না, 5 নাম্বার তো আগেই হেরে রয়েছে, আমার পরীক্ষা তো 95 হবে। যেমন এসএসসির ক্ষেত্রে তোমার 10 নাম্বার দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সে। আমি শুধু তোমাদের একটা কথা বলবো ভাই, তারা পরীক্ষায় পাশ করবে, তারপর তো 10 নাম্বারের জন্য তারা দাবিদার হবে। তো 8 বছর আগে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তারা কি 1 মাসের মধ্যে সহজে পাশ করবে ভাবছো? ওর 50% কেন, ওর 70%ই ফেল করবে। 30% হয়তো বড়জোর পাশ করবে যাদের আছে। আমার কথা কেউ কষ্টভাবে নিও না, কারণ বাস্তবতা এটাই। এবার যদি এই আমার কথা মিথ্যা প্রমাণিত করে তোমরা সবাই চাকরি পেতে পারো, সব থেকে খুশি তুমি তো হবে, আমিও খুশি হব। কারণ কেউ চায় না, আমিও চাই না মনে প্রাণে যে একজন 8 বছর চাকরি করার পরে তার চাকরিটা চলে যাক। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এই সময় এবং এরকম একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যেটা এক্সপেক্টেডই নয়। আশা করি বুঝতে পেরেছো। ইন্টারভিউতে থাকছে 10 নাম্বার। ইন্টারভিউ ভালো করে দিতে হবে, প্রিপারেশন করাবো ইন্টারভিউ, আগে তো এটা পাস করো। কম্পিউটার টাইপিং এবং কম্পিউটার দক্ষতা এখানে আছে 15 নাম্বার। অর্থাৎ তুমি কম্পিউটার, তোমাকে টাইপিং একটা টেস্ট করা হবে, শব্দটা তোমাকে টাইপিং স্পিড দেখা হবে, সম্ভবত 20টা শব্দ তোমাদের টাইপিং স্পিড দেখা হবে। 95% অ্যাকুরেসি চাই, এই সব ক্ষেত্রেই সব জায়গায় চাই, এসএসসি বলো, সিএইচএসএল বলো, যে কোনো জায়গায় বলো, রেল বলো, সব 95% অ্যাকুরেসি চাই। কম্পিউটার টাইপিংয়ের সঙ্গে দক্ষতা মানে হয়তো তোমাকে 2-4টে হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে কম্পিউটার সম্পর্কে, বা এক্সেল পাওয়ার পয়েন্ট সম্পর্কে 2-4টে কোশ্চেন তোমাকে জানতে চাইতে পারে।
বা খুলে দেখাতে বলতে পারে, ব্যাস এই, আর কিচ্ছু নয়। 15 নাম্বার। তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে ক্লার্ক পদের জন্য। চলে গেলাম গ্রুপ ডি পদের জন্য। গ্রুপ ডি পদের জন্য লিখিত পরীক্ষা 40। আচ্ছা, এখানে 40-এর মধ্যে কি থাকবে? এখানে যেমন 60 নম্বরের পরীক্ষা আছে ক্লার্ক পদের জন্য, তো গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা হবে 40 নম্বরের। এবং এই 40 নম্বরের মধ্যে কি থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জিকে থাকবে, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথ থাকবে। ম্যাথ মানে অ্যারিথমেটিক। এবং আবার বলছি, গ্রুপ ডি মানেও ছেলে খেলা করা যাবে না। আগের বার গ্রুপ ডিতেও কিন্তু সিম্পল জিওমেট্রি এসেছিল। তো মূলত পাটিগণিত বেস করবে, পাটিগণিত, নাম্বার সিস্টেম এগুলো করবে, আর তার সঙ্গে অ্যাডভান্স লেভেলের একটু পরিমিতি এবং জিওমেট্রি বেসিক প্রপার্টিগুলো জেনে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, দেখো এখানেও কিন্তু এটা মানে ইনপুট করা হয়েছে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সকে বাড়ানো হচ্ছে এই কারণে যাতে কম্পিটিশন কমানো যায়। কারণ এসএসসিতে যে ফর্ম ফিল আপ হয়েছে, মানে নবম দশম একাদশ দ্বাদশে, ক্লার্কে ফর্ম ফিল আপ কিন্তু তার 2-3 গুণ 4 গুণ হবে। কারণ জেনারেল ক্যান্ডিডেট সবাই ফর্ম ফিল আপ করবে, ওখানে তো বিএড থাকা চাই, বিএড না হলে তো হবে না। অনেকে 11-12 পরীক্ষায় বসতে হলে তার এমএ লাগবে, এমএসসি লাগবে, না হলে 11-12 বসতে পারবে না। তো এখানে তো কিচ্ছু নেই, জেনারেল 8 পাস, এটার জন্য 8 পাস, আর এটার জন্য মাধ্যমিক পাস, সবাই বসতে পারবে। 8 পাস করেনি এমন কেউ নেই, বা যে পড়াশোনা করে না সেও ফর্ম ফিল আপ করবে, যদিও সে কম্পিটিশনে কোনোদিন আসতে পারবে না, ঢোপে টিকতে পারবে না, ভিড় বাড়াবে। তো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ এখানে কোনো স্পেসিফিক করা নেই, যেমন এখানে 15-15-15 বলা আছে, এখানে কিছু বলা নেই। তো তুমি ধরেই নিতে পারো এই ম্যাথ মোটামুটি 15টা মতন থাকবে, আর এই জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে ওই দেখা যাচ্ছে যে তোমার 30 নাম্বার মতন করে দিল, মানে মোট 40 নাম্বার। অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এখানেও সেই একই কেস, 1 বছর হলে 1 নাম্বার, 2 বছর হলে 2 নাম্বার, অর্থাৎ যারা ইন সার্ভিস আছে তারাই পাবে, এটা তোমাদের কিছু নেই। আবার বলছি, মন ভাঙার কিছু নেই, পাস করবে তারপরে ওই নাম্বারের দাবিদার হবে, পাস না করলে হবে না, অর্থাৎ সবাই 5 পেয়ে যাবে তা নয়। ইন্টারভিউ হবে 5 নাম্বারের, বেসিক ইন্টারভিউ হবে 5 নাম্বারের, টোটাল পরীক্ষা হবে 50, আর মেরিট তৈরি হবে 50-এর মধ্যে। এবার চলে আসি লাইব্রেরিয়ান পদ। লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে তোমার লিখিত পরীক্ষা, এটা হবে 75 নাম্বার, লিখিত পরীক্ষা হবে 75, এই নাম্বারের মধ্যে লিখিত পরীক্ষা হবে। পেশাগত যোগ্যতা, আচ্ছা পেশাগত যোগ্যতা ব্যাপারটা কি? পেশাগত যোগ্যতা বলতে বোঝানো হচ্ছে এখানে তোমার যে একাডেমিক স্কোর, অর্থাৎ তুমি অনার্স, গ্রাজুয়েট না সিম্পল গ্রাজুয়েট, এরকম করে করে ভাগ করা হয়েছে। অনার্স গ্রাজুয়েট হলে 6, সিম্পল গ্রাজুয়েট থাকলে তোমার হয়তো 4, তারপর একেবারে মানে ক্লাস অনুযায়ী, মানে তুমি ফার্স্ট ক্লাস পেলে তার জন্য 6 নাম্বার, সেকেন্ড ক্লাস পেলে তার জন্য 2 নাম্বার কমে গেল, একেবারে পি ডিভিশনে পাস করেছে তার জন্য 2 নাম্বার, এরকম করে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে পেশাগত যোগ্যতা, এটা ওইভাবে ভাগ করা হবে। অভিজ্ঞতা, তো এটা তো সেই একই জিনিস, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের উপরে এটা ডিপেন্ড করবে। অভিজ্ঞতা তোমার যদি না থাকে তাহলে এই 5 নম্বরের দাবিদার তুমি নাও। এবং ইন্টারভিউ, ইন্টারভিউ কত নম্বরের হবে? 10 নম্বরের ইন্টারভিউ হবে। 10 নম্বরের ইন্টারভিউ নেবে, 5 নম্বরের অভিজ্ঞতা, পেশাগত যোগ্যতা 10 এবং লিখিত পরীক্ষা 75, টোটাল 100-র মধ্যে মেরিট তৈরি হবে। তো ক্লার্ক পদের জন্য তাহলে 100, গ্রুপ ডি পদের জন্য 50 এবং লাইব্রেরিয়ান পদের জন্য 100 নম্বরের মেরিট মানে পরীক্ষা হবে, এবং তার মধ্যে থেকে যারা মেরিটে আসতে পারবে তারাই চাকরিটা পাবে। এবার এই যে লিখিত পরীক্ষা হচ্ছে, এই লিখিত পরীক্ষার রেজাল্ট বেরোবে, তো কত গুণ ডাকবে, তারপর তো তার এই যে ইন্টারভিউতে ডাকবে, তো লিখিত পরীক্ষা হওয়ার পরে যে রেজাল্ট বেরোবে তার কত গুণ ডাকবে? বলা হয়েছে জাস্ট ডবল ডাকা হবে, অর্থাৎ যত শূন্য পদ থাকবে তার ডবল। সাপোজ ধরে নাও ক্লার্ক পদের জন্য 2000 আছে, তো তোমাকে পাস করাবে 4000, এখানে যদি থাকে 3000, তো এখানে পাস করাবে তোমার 6000। আমি এক্স্যাক্ট সংখ্যাটা কোনো বলছি না, আমার জাস্ট বোঝানোর জন্য বলছি। তো যা শূন্যপদ থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে, ক্লার্কের শূন্যপদটা কম, গ্রুপ ডি শূন্যপদটা বেশি আছে, তো যা শূন্যপদ থাকবে তার ডাবল পাস করাবে, ডবল পাস করাবে। তার মানে কম্পিটিশান যদি 3 গুণ পাস করো তো তাও একরকম ছিল, ডবল পাস করাবে মানে কম্পিটিশান কিন্তু অনেকটা বেশি হবে, অনেকটা বেশি হবে, ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু পাস হবে না। এবং ডবল তো পাস করানোর পরে যে মেরিট লিস্ট তৈরি হবে, যতগুলো শূন্যপদ ততজনকে মেরিট লিস্টে জায়গা দেওয়া হবে। ধরে নাও 3000টা গ্রুপ ডি আছে, তো 3000 জনের নাম টাঙানো হবে লিস্টে। এবার ওই যে 3000 শূন্যপদ ছিল, ডবল পাস করিয়েছিল 6000, মানে যা শূন্যপদ তার ডবল পাস করাবে। এখন যে 3000 তো জনের তো লিস্ট তৈরি হলো,
তাহলে বাকি যারা পাস করেছিল তাদের কি হবে? তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হবে মেরিট অনুযায়ী। এবার সেই ওয়েটিং লিস্ট থেকে যদি মনে করো প্রথম 3000 যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, সেই 3000 জনের মধ্যে তো মনে করো 10 জন জয়েন করেন, তাহলে সেই 10 জন যে শূন্য পদ সেটা কিন্তু ওই যে ওয়েটিং লিস্ট থাকবে সেখান থেকে টানা হবে। আর ওয়েটিং লিস্টের ভ্যালিডিটি সাধারণত থাকে 1 বছর। এবার মনে করো 3000 জনের মধ্যে 3000 জনই জয়েন করেছে, তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে যে চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ উপরের পদে যদি কেউ জয়েন না করে তাহলে মেরিট লিস্টের মতনই পড়ে থাকবে। সুতরাং স্কোর ভালো করতে হবে, ভালো করে পড়তে হবে, যাতে এই সুযোগটাকে কাজে লাগানো যায়। কারণ জয়েনিং যে একেবারে মনে করো যে 25 সালে পরীক্ষা, 25এই জয়েনিং, 31 ডিসেম্বর, মানে বছরের প্রথম থেকেই তুমি তোমার লাইফটাকে এনজয় করতে পারবে। সবাই ভালো থেকো, আশা করি বুঝতে পেরেছো। ইংরাজি ক্লাস যদি আমার চ্যানেলে জুড়ে থেকো, অলরেডি আমি আবার বলছি টেন্সের পরে 2টো ক্লাস দিয়েছে, একটা ইনডেফিনিট একটা কন্টিনিউয়াস। যারা ইংরেজিতে দুর্বল দেখে এসো, পরবর্তী ইংরাজি ক্লাসগুলোও আসবে, আশা করি উপকৃত হবে। সবাই ভালো থেকো, বাই।